আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। তো প্রথমত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সান্দ্র বলের উপর তাপমাত্রার প্রভাব, স্টোকসের সূত্র, প্রান্তবেগ ও প্রান্তবেগ নির্ণয়, প্রান্তবেগের সূত্র। এরপর হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। প্রথমত ইফেক্ট অফ টেম্পারেচার অন ভিসকোসিটি বা সান্দ্র বলের উপর তাপমাত্রার প্রভাব। সান্দ্র বলের উপর তাপমাত্রার প্রভাব তরলের জন্য একরকম আর গ্যাসের জন্য হবে আরেক রকম। তাপমাত্রা বাড়ালে তরল পদার্থের অণুগুলোর মধ্যে কি আন্তঃআণবিক বল কমে যায়। আন্তঃআণবিক বল মূলত সহনশক্তি বল তৈরি করে। আন্তঃআণবিক বল কমে গেলে তরলের স্তর দিয়ে আরেকটি তরলের স্তরে চলাচল সহজ হয়। যে এইখানে চিত্রে লক্ষ্য করা যায়। চিত্রে এটা হচ্ছে তরলের সবার উপরের লেয়ার, তারপরের লেয়ারটা হচ্ছে এটা। এটা হচ্ছে তারপরের লেয়ার। তো এই লেয়ারটাতে এদিক থেকে যদি বল প্রয়োগ করা হয়, এই লেয়ারটা কিন্তু এদিকে গতিশীল হবে। তো এই লেয়ারের গতিকে কিন্তু বাধা দেবে এই যে এই লেয়ারটা। তবে এই লেয়ারটাও কিন্তু এই লেয়ারের সাথে কিছুটা বেগে গতিশীল হবে, কারণ এই দুইটা লেয়ার পরস্পর কি আন্তঃআণবিক বল দ্বারা হুম, আকর্ষিত হচ্ছে, যে কারণে এই লেয়ারটা গতিশীল হবে, কিন্তু এই লেয়ারটার যে বেগ প্রাপ্ত হবে এই লেয়ারটা তার সাথে একটু কম বেগ প্রাপ্ত হবে। তারপরে যে লেয়ারটা আছে তার সেটা আরেকটু কম বেগ প্রাপ্ত হবে, তারপরেরটা আরেকটু কম বেগ প্রাপ্ত হবে। এখন যদি এগুলোর মধ্যে আন্তঃআণবিক বল না থাকতো তাইলে এটা একটা বেগ প্রাপ্ত হইতো, কিন্তু এটা পাইতো না কোনো বেগ, এটা একদম স্থির থাকতো যদি আন্তঃআণবিক বল না থাকতো। আন্তঃআণবিক বল আছে বিধায় এই লেয়ার একা একা চলে যাইতে পারতেছে না, এও সাথে যাইতেছে, টেনে ধরে ধরে যাইতেছে। যে কারণে আমরা বলতে পারবো যে যদি তাপমাত্রা বাড়ানো হয়, মানে আন্তঃআণবিক বল যদি বাড়ে, আন্তঃআণবিক বল যদি বাড়ে, তাইলে তার গতি মানে এটা গতিপ্রাপ্ত হওয়াটা একটু কঠিন হবে। মানে এটার গতিপ্রাপ্ত হওয়াটা একটু কঠিন হবে বা বেগ প্রাপ্ত হওয়াটা একটু কঠিন হবে। আন্তঃআণবিক বল যদি কমে তাহলে সে সহজেই কিন্তু চলে যাইতে পারবে। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে, তাপমাত্রা বাড়াইলে আন্তঃআণবিক বল কমে, আর আন্তঃআণবিক বল কমা মানে সান্দ্র বল কমা। সান্দ্র বল কি? এই যে বাধা দানকারী যে বলটা, পদার্থ, তরল পদার্থ যে বাধা দিচ্ছে এই দিক বরাবর, সে যে বাধা দানকারী বলটা প্রয়োগ করতেছে বিপরীত দিকে, গতি হইতে যাচ্ছে আসলে এইদিকে, বেগ প্রাপ্ত হতে হতে যাইতেছে আসলে এই বরাবর, আর বাধা দেওয়া হচ্ছে এই বরাবর। তাহলে সান্দ্র বল কমলে মুক্ত প্রবাহ বেড়ে যায়। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে এটা কিরকম হয়? গ্যাসের ক্ষেত্রে উল্টা একটা ঘটনা ঘটে। তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুগুলা কি ছোটাছুটি খুব বেড়ে যায়। ফলে গ্যাসের এক স্তরের উপর দিয়ে আরেক স্তরে চলাচল কি হয়? বাধা পায়। মানে গ্যাসের অণুগুলো যখন অনেক বেশি ছোটাছুটি করে তখন ওইটার ভিতর দিয়ে, মানে ওইটার উপর দিয়ে আরেকটা গ্যাসের স্তর যদি চলাচল করতে চায় অনেক বাধা পাবে, কারণ তারা ছোটাছুটি করতেছে। তার মানে তাপমাত্রা বাড়ালে গ্যাসের স্তরসমূহের মধ্যে মুক্ত প্রবাহ কমে যায়। তো এইখান থেকে যে এমসিকিউটা আসে সেটা আমরা একটু লক্ষ্য করি। তাপমাত্রা বাড়ালে তরলের সান্দ্রতা কমে এবং গ্যাসের সান্দ্রতা কি হয়? বেড়ে যায়। তাপমাত্রা বাড়ালে তরলের সান্দ্রতা কমে এবং গ্যাসের সান্দ্রতা বেড়ে যায়। তো এখন আমরা স্টোকসের সূত্র দেখব। স্টোকসের সূত্র কি বলা হচ্ছে? যে কোনো সান্দ্র মাধ্যম দিয়ে যদি কোনো বস্তু গতিশীল হয়, সান্দ্র মাধ্যম বলতে যেমন পানি, তরল, কেরোসিন, এগুলো হচ্ছে সান্দ্র মাধ্যম। সান্দ্র মাধ্যম দিয়ে যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে এটি এর স্পর্শে থাকা প্রবাহী পদার্থের স্তরগুলোকে টেনে নিয়ে যেতে থাকে। এই যে এখানে যে বলা হচ্ছে, যেমন এই দিক থেকে তুমি একটা কাঠ নিলা, একটা প্লেট নিলা স্টিলের, সেটাকে এই দিক বরাবর তুমি গতিশীল করলা। গতিশীল করলে সে উপরের স্তরকে টেনে নিয়ে যাবে, গতিশীল করবে পানির স্তরটাকে। তারপরে ওই স্তরটা আবার তার নিচে পানির স্তরকে গতিশীল করবে, কিন্তু একটু কম বেগে গতিশীল হবে। সেই স্তরটা আবার তার নিচে পানির বেগে মানে স্তরকে গতিশীল করবে, কিন্তু সেটা আরো কম বেগে গতিশীল হবে। বিষয়টা এরকম। এই জিনিসটা স্টোকস বলছে। এতে প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হয়। এই যে এখানে বলা হলো যে আপেক্ষিক গতি সৃষ্টি হয়। বিষয়টা কি আসলে? ওই যে আমরা এখানে দেখলাম না যে সবার উপরের লেয়ারটা সবচেয়ে বেশি বেগে গতিশীল হচ্ছে, তারপরে লেয়ারটা আরেকটু কম বেগে গতিশীল হচ্ছে। তার মানে একটার বেগ বেশি আরেকটার বেগ কম, মানে একটার সাপেক্ষে আরেকটার বেগের একটা তারতম্য আছে। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের সৃষ্টি হয়, ফলে গতিশীল বস্তুটির উপর একটি সান্দ্র বল কাজ করে। এই সান্দ্র বলটাই হচ্ছে গতিশীল বস্তুর উপর যে বাধা দানকারী বল। মানে গতিশীল বস্তুটা, মানে এই দিক বরাবর বস্তুটা যাইতে চাচ্ছে, মনে করো এই দিক বরাবর আমি একটা স্টিলের প্লেট চালায়া দিচ্ছি, এই যে এইখানে, এই যে এইখানে লক্ষ্য করো, এই দিক বরাবর আমি একটা স্টিলের প্লেট নিয়ে যাচ্ছি পানি ভেদ করে, তো সেটাকে কি বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে ওই পানি, বাধা দিচ্ছে। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা এখানে ছিলাম। এবার বস্তুর গতিকে মন্থর করতে চাই, তাহলে স্টোকস প্রমাণ করছে আমাদের, এই যে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে স্টোকস প্রমাণ করেন যে আর ব্যাসার্ধের একটি গোলক ইটা সান্দ্রতার তলের ভেতর দিয়ে চলার সময় বেগ প্রাপ্ত হলে তরলের সান্দ্রতার জন্য গোলকের গতিকে বাধাদানকারী বল F হবে, F ইকুয়াল 6 পাই আর ইটা ভি। এটা হচ্ছে স্টোকসের সূত্র। স্টোকসের সূত্রের এই যে এখানে এখানে F এর পরিচয় কি? F এর পরিচয় হলো সান্দ্র বল, আর এর পরিচয় হচ্ছে গোলকের ব্যাসার্ধ,
ইটার পরিচয় হচ্ছে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা সহগ, এবং ভি হচ্ছে গোলকের বেগ। তো আমরা এই যে স্টোকসের সূত্র, এখানে সে প্রমাণ করছিল যে আর ব্যাসার্ধের কোনো গোলক ইটা সান্দ্রতার তলের ভেতর দিয়ে চলার সময় যে সান্দ্র বলটা বাদানুকারী বল, সান্দ্র বলটা ফেস করে, সেই সান্দ্র বলটা হচ্ছে তোমার 6 পাই আর ইটা ভি। তো এইখানে আমাদের 6 পাই এবং ইটা, 6 পাই তো ধ্রুবক অবশ্যই, 6 পাই তো অবশ্যই ধ্রুবক। আর ইটার পরিচয় কি? ইটার হচ্ছে সান্দ্রতাঙ্ক যা নির্দিষ্ট কোনো একটা পদার্থের জন্য ধ্রুবক। তাহলে এখানে থাকতেছে আর আর ভি। তার মানে এফ সমানুপাতিক আমরা লিখতে পারবো আর, আবার এফ সমানুপাতিক আমরা লিখতে পারবো ভি। তাহলে এফ সমানুপাতিক এটাও লিখতে পারবো যে আর ভি। তো এইখানে 6 পাই এন কে আমরা কি ধরছি? 6 পাই এন কে আমরা ধরছি কি কনস্ট্যান্ট। তাহলে এই 6 পাই এন হচ্ছে স্ট্রোকের ফর্মুলার জন্য একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এইখানে বিষয়টা ভালোভাবে বোঝা যাবে এই চিত্রটা থেকে। এই চিত্রে এই যে একটা বল, এই বলটা এইখানে পানি ভেদ করে নিচে নামবে। তো বলটার ওজন W=mg। তো বলটা কিন্তু ওজনের কারণে নিচে নামবে। এখন বলটা যখন এখানে আস্তে করে ফেলা হলো, মানে স্থির অবস্থান থেকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন বলটা কিন্তু একটা ত্বরণ নিয়ে নিচে নামবে। কিন্তু তাকে বাধা দিবে কিন্তু পানির প্লবতা বল, ঊর্ধ্বমুখী ধাক্কা। পানির একটা প্লবতা বল আছে যেটা ঊর্ধ্বমুখী ধাক্কা, মানে পানি কোনো বস্তুকে উপরের দিকে ধাক্কা দেয়, সেটাকে বাধা দিবে। আরেকটা জিনিস বাধা দিবে, সেটা হচ্ছে সান্দ্র বল। কিভাবে? যখন এই বলটা এখানে মানে ছেড়ে দিচ্ছ, তখন দেখো এই যে পানির লেয়ার গুলো, এগুলো হচ্ছে পানির লেয়ার, যে পানির লেয়ার। তো এই পানির লেয়ারটাও কিন্তু গতিশীল হচ্ছে সাথে সাথে। তো এই লেয়ারের সংলগ্ন, এই যে এই লেয়ারটার কাছাকাছি লেয়ার হচ্ছে এই যে এইটা, কাছাকাছি লেয়ার হচ্ছে এটা। তো এই লেয়ারটা যখন গতিশীল হচ্ছে, তখন এই লেয়ারটা কিন্তু তাকে বাধা দিচ্ছে। এই যে এই লেয়ারটা কিন্তু বাধা দিচ্ছে তাকে, এই যে এই লেয়ারটাকে, এই লেয়ারটাকে বাধা দিচ্ছে। তো কোন দিকে বাধা দানকারী বলটার দিক কোন দিকে? এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর, মানে বিপরীত দিকে সে বাধা দিচ্ছে। মানে এই দিক বরাবর সে যাইতে চাচ্ছে কোন দিকে? নিচের দিকে। তো বাধা দিবে কোন দিকে? বাধা দানকারী বলটা হবে উপরের দিকে, আটকে ধরে রাখতে চাইবে। তো এটাকে আমরা বলতেছি এফ বা শান্ত বল। তো তো বলটা নিচে নামতে পারবে কখন? যখন বলটার ওজন এই যে প্লবতা বল এবং বাধাদানকারী সান্দ্র বলের যোগফলের চাইতে বেশি হবে। মানে বস্তুটার ওজন যখন প্লবতা বল এবং বাধাদানকারী বল এফ এর যোগফলের চাইতে বেশি হবে ওজনটা, তখনই কিন্তু সে নিচে নামতে পারবে। তো আচ্ছা, যাই হোক, সে নিচে নামতেছে, বলটা কি নিচে নামতেছে এখন। তো নিচে নামতেছে কি? সে ত্বরণ নিয়ে নিচে নামতেছে, সে আসলে ত্বরণ নিয়ে নিচে নামতেছে। এবং ত্বরণ নিয়ে নিচে নামা মানে কি? তার বেগ বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ কখন হয়? ত্বরণ হয় যখন বেগ বৃদ্ধি পায়, এটা মনে রাখতে হবে। তো সে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন বেগ বেগ বৃদ্ধি পেলে কি হয় দেখো। এফ সমানুপাতিক আমরা কি দেখছি? ভি দেখছি। এই যে এখানে লক্ষ্য করি, এফ সমানুপাতিক ভি। তো তার মানে বেগ যত বৃদ্ধি পায়, সান্দ্র বল এফও তত কি বৃদ্ধি পায়। তার মানে তোমার এই যে এখানে এসে মনে করো যা বেগ ছিল, এখানে যা বেগ ছিল, বলটার বেগ এখানে এসে আরো বেশি হয়েছে, এখানে এসে কি আরো বেশি হয়েছে। বেশি হয়ে দেখা গেল যে সান্দ্র বলটাও কি বেশি হচ্ছে। সান্দ্র বলটাকে যে এদিকে বাধা দানকারী বল, সান্দ্র বলটাও কি বেশি হচ্ছে। তো সান্দ্র বলটা বেশি হইতে হইতে এক সময় দেখা গেল এত বেশি হইলো যে ওজনের সমান হয়ে গেছে। মানে ইউ আর সান্দ্র বলের যোগফল, মানে প্লবতা বল আর সান্দ্র বলের যোগফল কি হয়েছে? ওজন বলের সমান হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হলো। মানে আগে ছিল কি, ওজন বলটা বেশি, কার চাইতে বেশি? সান্দ্র বল এবং প্লবতা বলের যোগফলের সাথে বেশি। কিন্তু এফ তো বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ এটা তো ত্বরণ নিয়ে নামতেছে, মানে বেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ বৃদ্ধি পাওয়ার কারণে সান্দ্র বলও বৃদ্ধি পাচ্ছে। সান্দ্র বল বৃদ্ধি পাওয়ার কারণে দেখো ইউ প্লাস এফ এর মানটাও বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে একসময় ওজনের সমান হয়ে গেল। একসময় কি ওজনের সমান হয়ে গেল। এখন ওজনের সমান যখন হয়ে গেল, তখন এখানে আসছে, এখানে এসে এই যে এখানে এসে ডাব্লিউ ইকুয়াল, এইখানে এসে ডব্লিউ ইকুয়াল কি হয়ে গেছে? ডব্লিউ ইকুয়াল ইউ প্লাস এফ, ইউ প্লাস এফ হয়ে গেছে। তো বিষয়টা কি হচ্ছে, এই দিক বরাবর ওজন ক্রিয়া করতেছে, এই দিক বরাবর তারা দুইজন বল দিচ্ছে, ইউ আর হচ্ছে এফ উপরের দিকে। তো সে এখানে স্থির থাকার কথা, কারণ লব্ধি বলতে শূন্য, কিন্তু সে স্থির থাকবে না। কেন থাকবে না? কারণ সে তো গতিশীল ছিল আগে। আমরা নিউটনের সূত্র থেকে কি জানি? জড়তার সূত্র থেকে, যে কোনো বস্তু যদি গতিশীল থাকে আর যদি বাইরে কোনো বল ক্রিয়া না করে, তাহলে সে সুষম গতিতে, সুষম বেগে সরল পথে চলতে থাকবে। তো এ তো মনে করো আগে গতিশীল ছিল, তার মানে এর একটা গতি জড়তা আছে। আর এই গতি জড়তার কারণে কি হবে? সে সমবেগে নিচের দিকে নামতে থাকবে। আগে কিসে নামছিল? বেগ বৃদ্ধি পাচ্ছিল, এতটুকু অংশে তার বেগ বৃদ্ধি পাচ্ছিল বা তার ত্বরণ হচ্ছিল। কিন্তু এখন আর ত্বরণ হবে না। কেন হবে না? কারণ তাদের লব্ধি বলটা কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। বল না থাকলে কিন্তু ত্বরণ হয় না। ত্বরণ হইতে গেলে অবশ্যই বল থাকতে হবে। বল না থাকলে কখনো ত্বরণ হয় না। কথা হচ্ছে বল কি নাই? বল ছিল, লব্ধি বল কত হয়েছে? শূন্য হয়েছে। তো সে সমবেগে নিচে নামতেছে। এই যে সমবেগে এখন নিচে নামা শুরু হয়েছে, এটা হচ্ছে, এটাকে বলে প্রান্ত বেগ। তার মানে একটা বলকে পানিতে ছেড়ে দাও, পানিতে ছেড়ে দিলে প্রথমত সে ত্বরণ
পারো। এখন এই যে এখানে ইউকে প্লবতা বল বলা হচ্ছে, এটা লেখা আছে, তারপরে ডব্লিউ কে ওজন বল বলা হচ্ছে, তারপরে এফ কে শান্ত বল বলা হচ্ছে। আচ্ছা, তো বলটি যতই নিচের দিকে আসবে বেগ ততই বৃদ্ধি পাবে, ফলে নিচের দিকে নামতে চাইলে সান্দ্র বলও বাড়তে পারছে। এখান থেকে আমরা প্রান্তবেগের ডেফিনেশনটা দেখি। প্রান্তবেগের ডেফিনেশনটা হচ্ছে একটি গোলক আকৃতির বস্তুকে তরলের মধ্যে ছেড়ে দিলে, আমরা কিন্তু এখানে তরলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, ত্বরণ নিয়ে চলতে চলতে এক পর্যায়ে লব্ধি বল শূন্য হওয়াতে শেষ পর্যন্ত বস্তুটি যদি সমবেগ প্রাপ্ত হয়, যে এখানে গুরুত্বপূর্ণ কথা, যে সমবেগ প্রাপ্ত হয় সেটাই হলো কি প্রান্তবেগ। তো প্রান্তবেগের শর্ত কি? বস্তুর ত্বরণ শূন্য হওয়া বা ডাব্লিউ ইকুয়াল ইউ প্লাস এফ হওয়া, এটা হচ্ছে প্রান্তবেগের শর্ত। প্রান্তবেগের শর্ত হচ্ছে বস্তুর ত্বরণ কি হবে? শূন্য হবে, বা সমবেগে সমবেগে চলবে, বা ডব্লিউ ইকুয়াল ইউ প্লাস এফ হবে। তো এই শর্ত থেকে আমরা, এই শর্ত থেকে প্রান্তবেগের সূত্রটা নির্ণয় করতে পারি। ডব্লিউ ইকুয়াল ইউ প্লাস এফ, ডব্লিউ এর মান হচ্ছে এমজি, ইউ প্লবতা মানে হচ্ছে ভি রো জি, আর এফ এর মান তো আমরা দেখছি স্টোকসের সূত্র থেকে 6 পাই ইটা রো ভি। তো এখান থেকে হিসাব নিকাশ করে প্রান্তবেগের আমরা এই সূত্রটা পাই। এই সূত্রটা আমরা প্রান্তবেগের এই সূত্রটা পাই। প্রান্তবেগের সূত্র তাহলে ভি ইকুয়াল, উপরে হচ্ছে 2r স্কয়ার জি ইনটু রো স্কয়ার মাইনাস রো ফ্লুইড ডিভাইডেড বাই 9 এটা। তো রো স্কয়ারের পরিচয়টা হলো গোলকের উপাদানের ঘনত্ব, গোলকের উপাদানের ঘনত্ব, আর রো ফ্লুইডের পরিচয় হলো যে তরলে গোলকটাকে ছেড়ে দিছি সেই তরলের ঘনত্ব। রো ফ্লুইডের পরিচয় কি? যে তরলে আমরা গোলকটাকে ছেড়ে দিছি সেই তরলের ঘনত্ব। আর রো স্কয়ারের পরিচয় গোলকের উপাদানের ঘনত্ব। তো এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেমন ভি ইকুয়াল যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো একটা বস্তু পানির মধ্যে দিয়ে বা কোনো তরলের মধ্যে দিয়ে সমবেগে প্রান্তবেগে নিচের দিকে নামছে। আর যদি ভি ইকুয়াল কখনো নেগেটিভ দেখা যায় তাহলে আমরা বুঝবো যে বায়ু বুদবুদ উপরে উঠতেছে, ভি ইকুয়াল নেগেটিভ হলে। দেখো ভি এর মান নেগেটিভ ভ্যালু, এই যে এইখান থেকে বায়ু একটা বুদবুদ, বায়ু বুদবুদ এই যে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে ভি ইকুয়াল যখন নেগেটিভ হয়। তো আমরা একটা সিকিউ প্রশ্ন সলভ করি। এখানে বলা হচ্ছে 4 মিলিমিটার ব্যাসার্ধের একটি লোহার বল কেরোসিন তেলের মধ্যে এত অন্তবেগ বা প্রান্তবেগ নিয়ে পড়ছে। লোহা ও কেরোসিন তেলের ঘনত্ব যথাক্রমে 7.8 × 10³ কেজি/মিটার কিউব এবং এত। তো পানির সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে। এখন কেরোসিনের সান্দ্রতা গুণাঙ্ক বের করতে হবে। কেরোসিনের সান্দ্রতা গুণাঙ্ক বের করতে গেলে আমাদের কি কি লাগবে? এখানে দেখো আর এর মান দেওয়া আছে, এখানে হচ্ছে ভি এর মান দেওয়া আছে বা প্রান্তবেগের মান দেওয়া আছে, এরপরে এই যে ঘনত্বগুলো দেওয়া আছে। তো আমরা দেখি কিভাবে সলভ করা যায়। লোহার বলের ব্যাসার্ধ দেওয়া আছে, লোহার বলের ঘনত্ব দেওয়া আছে, সেটাকে আমরা রো স্কয়ার ধরে নিলাম। অন্তবেগ দেওয়া আছে, কেরোসিন তেলের ঘনত্ব আছে, এটাকে আমরা রো ফ্লুইড ধরে নিলাম, রো ফ্লুইড। অভিকর্ষ ত্বরণ আমরা জানি, কারণ সান্দ্রতা গুণাঙ্ক বের করতে হবে কার? কেরোসিন তেলের। কেরোসিন তেলের সান্দ্রতা গুণাঙ্ক বের করতে গেলে এই যে ভি ইকুয়াল, এই যে আমরা এই সূত্রটা জানি মুখস্থ, প্রান্তবেগের সূত্র। এখান থেকে ডান পাশে কি আছে? ডান পাশে হচ্ছে এটা আছে, এটাটাকে বাম বাম পাশে নিয়ে আসলাম এবং ভিটাকে ডান পাশে নিয়ে গেলাম, এই যে এখানে ডান পাশে নিয়ে গেলাম। এখন ভ্যালুগুলো বসায় দিলে এটা মান চলে আসবে। এরপরে আমাদের প্রশ্ন কি বলছে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাইতে হবে যে লোহার বলটি পানির ভিতর দিয়ে পড়লে তার অন্তবেগ বৃদ্ধি পায়। মানে লোহার বলটা কি দিয়ে পড়ছিল? কেরোসিন তেল দিয়ে পড়ছিল। কেরোসিন তেল দিয়ে পড়লে তার অন্তবেগ কত ছিল? কেরোসিন তেলের ভিতর দিয়ে পড়ার সময় তার অন্তবেগ ছিল এই যে এটা। লোহার বলটা কেরোসিন তেলের ভিতর দিয়ে পড়ার সময় তার অন্তবেগ এটা ছিল। এখন পানির ভিতর দিয়ে পড়লে তার অন্তবেগ কত হবে সেটা আমরা দেখব। এখন এখানে এই যে আমাদের পানির সান্দ্রতা গুণাঙ্ককে আমরা ইটা প্রাইম ধরলাম, ইটা প্রাইম এটা দেওয়া ছিল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে পানির সান্দ্রতা গুণাঙ্ক। এখন পানিতে লোহার বলে, আগে ছিল কেরোসিনে লোহার বলের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে পানিতে লোহার বলের অন্তর্ভুক্ত। পানিতে লোহার বলের অন্তর্ভুক্তকে আমরা ভি প্রাইম ধরলাম, এবং আমরা এই যে এখানে রো ফ্লুইড যেটা আছে এখানে কিন্তু আমরা পানির ঘনত্ব নিব, আর রো স্পিয়ার এইটাতে আমরা গোলকের ঘনত্বটাই নিব, লোহার গোলকের ঘনত্বটাই নিব। কিন্তু এখানে আমরা কার ঘনত্ব নিব? পানির ঘনত্ব নিব। আগেরটাতে কি নিছিলাম? কেরোসিন তেলের ঘনত্ব নিছিলাম। তো এটা ঘনত্ব নিলে এখান থেকে মান বসায়ে যেটা পাওয়া যাবে এটা আমাদের অ্যান্সার চলে আসবে।